আমার জীবন আমার জীবন আমার জীবন আমার জীবন আমার জীবন আমার জীবন আম্মা 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 আল্লাহ আমার জীবন মহিলা মানুষকে রাখতে ধরেন আমার জীবন ও আল্লাহ আসসালামু আলাইকুম, ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার শেষ পর্যায়ে। আজকের এই লেকচারটা মোস্ট ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দিয়ে দেখবেন, ছাত্রছাত্রী, মা বাবা, অভিভাবক সকলে, এমনকি বিশেষ করে যারা 2025-26 সেশনে মেডিকেলে ভর্তি হবার প্রাইভেটে ওরা মন দেওয়া দেখবা, প্রাইভেট অথবা সরকারি যে কোনোটাতে। দেখো, বাংলাদেশের টপ একটা মেডিকেল কলেজে এক ছাত্রী ভর্তি হয়েছে, আমার এক ছাত্রী এমবিবিএস, ও ফার্স্ট টাইমার ছিল। এমনকি ওই মেডিকেল কলেজটাকে বাংলাদেশের ফার্স্ট মেডিকেল কলেজ ধরা হয়, মানে প্রাইভেটের মধ্যে 67টা মেডিকেল কলেজের মধ্যে। আমি মেডিকেল কলেজের নাম নিচ্ছি না, যদি আবার অবমাননার বা অথবা বিভিন্ন মামলা টামলা দেওয়া সমস্যা আছে। তো এই মেডিকেল কলেজটাকে ফার্স্ট মেডিকেল কলেজ ধরা হয়, এমনকি এটা টপের মধ্যে অন্যতম, বাংলাদেশের প্রথমে এই মেডিকেল কলেজটা মানে প্রতিষ্ঠিত হয়েছে। এখন আজকে যে গুরুত্বপূর্ণ কিছু বাস্তবতা তুলে ধরবো, এটা সকল স্টুডেন্টদের জন্য উপকার হবে, এমনকি যারা আগামীতে ভর্তি হবে ওদেরও উপকার হবে, এই বিষয়গুলি জানা দরকার। বাংলাদেশের টপ একটা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরে এই ছাত্রীটা ভর্তি ক্যান্সেল করে বাতিল করে দিচ্ছে, আর ভর্তি হবে না। আমার এই স্ক্রিনে তোমরা দেখো, হোয়াটসঅ্যাপে আমি রাত্রে 2টা থেকে নিয়ে 3টা, 3:30 পর্যন্ত টানা 1 ঘন্টা 36 মিনিট কলে কথাই বলেছি। জাস্ট আমি যেহেতু এটা সমাধান করতে পারছি না, মনে হয় না দুনিয়ার আর কেউ পারবে, যদি আল্লাহ না চা। বুঝতে পারছো? এই মেয়েটা দেখো ফার্স্ট টাইমার ছিল, এমনকি পজিশন কত জানো? আর যদি 200 জন যদি নিত তাহলে ওর সরকারিতে চান্স হয়ে যেত। বুঝে 1,32,000 স্টুডেন্ট থেকে ওর সিরিয়াল 5,500 মতো, তার মানে সরকারিতে চান্স হয়েছে 5,372 পর্যন্ত, আর 200 মতো নিলে ওর চান্স হয়ে যেত। এবার বুঝো, ও কিন্তু মারাত্মক পর্যায়ের মেধাবী স্টুডেন্ট বলা যায়। তারপরে মেডিকেলে ভর্তি হওয়ার পরে কেন এখন মেডিকেল কলেজ বাতিল, মানে ভর্তি বাতিল করে দিবে, কেন আর পারতেছে না, কেন কি কি সমস্যার সম্মুখীন আজকে আলোচনা করি। ও যে মেডিকেল কলেজটাতে ভর্তি হয়েছে, ঢাকার টপ মেডিকেল কলেজ, এমনকি পুরো বাংলাদেশের ফার্স্ট মেডিকেল কলেজ ধরা হয়। এই মেডিকেল কলেজে প্রচুর চাপ আর হচ্ছে মানসিক অত্যাচার চলে, এটা হচ্ছে বাস্তবতা। মেয়ে সম্পূর্ণ 1 ঘন্টা 36 মিনিট এমনি এমনি কথা হয়নি, সব বিস্তারিত আলোচনা করে আছে। আমি প্রশ্ন করেছি, সবগুলো উত্তর পেয়ে গেছি। আমি নিজেও হতবাক, নিজেও ডিপ্রেশনে চলে গেছি, বুঝতে পারছো এই কাহিনী শুন না। তো প্রচুর চাপ দেয়, ফালতু চাপ, এমনকি মানসিক অত্যাচার চলে। কিরকম মানসিক অত্যাচার চলে? এমনকি খারাপ ব্যবহার করে। ধরো এখানে কি করে জানো, ধরো পড়া একজন স্টুডেন্ট, ওরা বাংলা ভার্সন থেকে ইংলিশে আসছে, এখানে লেকচার দিয়ে ইংলিশে কিছু বোঝা টোঝা না, না বোঝে। এখন এই মেয়েটা ক্লাস শেষে আমি একটা কন্টেন্ট তৈরি করছিলাম, ইমপ্রেশন কিভাবে তৈরি করবা। তো কেন বেস্ট টিচার স্যার ম্যাম যারা আছে, মানে টিউটর শিক্ষক যারা আইটেম নেই, ক্লাস শেষে কেন ম্যামকে বলছে, ম্যাম বিষয়টা আমি একটু বুঝতেছি না, আমাকে একটু দেখে দেন, অথবা এটা কিভাবে পড়তে হবে। কেন এই প্রশ্নটা বললো? ওকে কয়েক মিনিট জারছে যে তুমি আমার কাছে জিজ্ঞাসা করতে আসছো, পড়া বুঝো না। তো এই মেয়েকে তার 2টা নিয়ে ডিপার্টমেন্টে গিয়ে আরো বিচার দিছে কি প্রফেসরের কাছে, যে স্যার ইমন মেয়ে আমার কাছে পড়া জিজ্ঞাসা করতে আসছে, পড়া বুঝে দিতাম, পারে না, বুঝে না। ও কেন আসলো মেডিকেল কলেজে? ওর জন্য তো মেডিকেল কলেজ না, ওর জন্য তো ভার্সিটি। ও কেন এখানে ভর্তি হয়ে আসলো, কেন এখানে থাকতেছে, এই অবস্থা। এমনকি এই ডিপার্টমেন্ট অন্যান্য ডিপার্টমেন্টকেও বললা দিছে এই কাহিনী, এই মেয়ে কিন্তু কিছু বুঝে না, পারে না, এত সমস্যা, এই অবস্থা। আমি নিজে হতবাক, কিভাবে সম্ভব এত খারাপ জঘন্য ব্যবহার। আর হচ্ছে না বুঝিয়ে পড়া মুখস্থ করা, দৈনিক 30-40 পেজ দেয়া হয়, এগুলি ফুটাস্ত মুখস্থ করতে হবে। এবার বুঝো না বুঝো সব মুখস্থ করতে হবে, বুঝতে পারছো এই অবস্থা। এমনকি দেখো যে গাইটন, ওরা নাকি গাইটন ছাড়া কিছু বুঝে না, সকলের গাইটন পড়তে হবে, গাইটন মুখস্থ করতে হবে। এবার বুঝো না বুঝো, দেখো বাংলাদেশে এই যে 10,000 স্টুডেন্ট আছে এমবিবিএস পড়ে, হাতে গোনা মানে 1-200 স্টুডেন্ট বাদে বাকি কেউ গাইটন টাচও করে না। বাস্তব কথা, সবাই গাইড পুরা পাস করে, বুঝতে পারছো? আরে গাইটনের পড়াগুলি, বইয়ের পড়াগুলি গাইডে সুন্দর সহজ ভাষায় সিরিয়াল ভাবে লেখা দেওয়া আছে, ভাইবার কন্টেন্ট, রিটেন কন্টেন্ট সবকিছু।
কিন্তু ওরা গাইডলাইন ছাড়া কিছু নাকি বুঝে না, একদম গাইডলাইন মুখস্থ করতে হবে, টুরস্থ ধরতে হবে, কারো কি সম্ভব এগুলি পড়া? এগুলি গাইডলাইন পড়ে তো কেউ কিছু বুঝবে না, আর এগুলি প্রশ্ন কোনগুলি আসবে কোনগুলি আসবে না কিছু বুঝবে না। এগুলি হচ্ছে গাইডলাইন হচ্ছে বোঝার জন্য, এক্সট্রা জানার জন্য হচ্ছে মানে মেন বইগুলি, কিন্তু পাস করার জন্য হচ্ছে তোমার গাইড একদম ফরজ। কিন্তু ওই মেডিকেল কলেজে কি করে, এই যে বললাম 40-50 পেজ দিয়া দেয়, এগুলি একদিনের ভিতরে মুখস্থ করে আইটেম দিতে হবে। এখন এখান থেকে ধরো 10টা প্রশ্ন করলো, আমার এই ছাত্রী 8টা প্রশ্ন উত্তর দিল, একটা কেন পারলো না, 2টা কেন পারলো না, পেন্ডিং দেওয়া দেয় যে তোমার আইটেম নিব না, বাদ, তুমি চলে যাও। এই অবস্থা, খারাপ ব্যবহার করে। আর এত মুখস্থ এত কি সম্ভব? দেখো বিষয় হচ্ছে আইটেমের মধ্যে একজন স্টুডেন্ট যদি 60% আইটেমে পাস করতে সই, যতগুলি প্রশ্ন হবে এখান থেকে যদি 10টা থেকে যদি 5টা উত্তর দিতে পারে, 5টা প্রশ্ন এরপরে ওকে ক্লিয়ার দেওয়ার নিয়ম আছে, বুঝতে পারছো? আর এখান থেকে নাকি একটা প্রশ্ন উত্তর না দিতে বললে নাকি কি পেন্ডিং দেওয়া দেয়, এই আইটেম আর নিত তা না, আরো খারাপ ব্যবহার করে, বোয়াবাজি করে, মানে একদম জঘন্য আচরণ করে, এই অবস্থা। তারপরে শুধু স্যার ম্যাম না, টিউটোরিয়াল স্যার ম্যাম, বেস মানে হচ্ছে তোমার বেস টিচার স্যার ম্যাম খারাপ ব্যবহার করে, প্রফেসরও খারাপ ব্যবহার করে। যারে তোমার জন্য মেডিকেল কলেজ না, তুমি চলে যাও ভার্সিটিতে যা পড়ো। একজন শিক্ষক একজন প্রফেসরে কিভাবে একথা বলতে পারে? এই ছাত্রী সকলেই তো ওদের পরিবার মা বাবা সাইডে টাইরা মেডিকেল কলেজে এত চাপের মধ্যে লেখাপড়া করতেছে, এখানে ওদের সাথে সন্তানের মতো ব্যবহার করা কি উচিত নয়? আর হচ্ছে ওরা নতুন পরিবেশে আসছে, নতুন ভার্সনে আসছে, এখানে তো ওদের সাপোর্ট দেওয়া দরকার ছিল, এমনকি ভরসা দেওয়ার দরকার ছিল। সেখানে কিভাবে বলে যে মেডিকেল তোমার জন্য না, তুমি ভার্সিটিতে চলে যাও। ছাত্রী এরপরে এই ছাত্রী এত কষ্ট করার পরেও ফার্স্ট টার্মে মোটামুটি সবগুলো আইটেম ক্লিয়ার করে ফেলছে, এত কষ্ট করেও, তারপরে জঘন্য খারাপ ব্যবহার করতেছে। দেখেন একটা বেসের 100 জন স্টুডেন্ট থাকলে এখান থেকে কি 5-10 জন স্টুডেন্ট দুর্বল থাকবে অথবা একটু কম বুঝবে, স্বাভাবিক। আর হচ্ছে ফার্স্ট টাইমার সাথে সবাই কিন্তু 1 বছর মানে আগের স্টুডেন্ট, ওরা একটু বেশি বুঝবে অথবা একটু বেশি ইনপুট দিতে পারবে, স্বাভাবিক, বুঝতে পারছো? এমনি প্রাইভেট মেডিকেল কলেজে 95% সেকেন্ড টাইমাররা ভর্তি হয়। তো সেখানে ওদেরকে হেল্প না করে, সাপোর্ট না করে খারাপ ব্যবহার, জঘন্য আচরণ করে। আর দেখো বুঝতে হবে স্যার ম্যাম, টিচার স্যার, বেস্ট টিচার, প্রফেসরদের বুঝতে হবে কোন স্টুডেন্ট কতটুকু ক্যাপাসিটি আছে, ওকে আমার কোন টাইপের প্রশ্ন করতে হবে, এমনকি ওকে কতটুকু পারলে আমি সন্তুষ্ট ক্লিয়ার করে দেওয়া যায়। এই জিনিসটা যদি স্যার ম্যামরা না বুঝতে পারে, তাহলে ও কিসের স্যার হলো, কিসের মনে করো বেস্ট টিচার হলো। আর সবচেয়ে মজা মানে বিষয়টা হলো, এই যে যারা আইটেম নিয়ে টিচার শিক্ষক, বেস্ট শিক্ষক রয়েছে ওই মেডিকেল কলেজেরই, এটা সব মেডিকেল কলেজে যারা টিউটর শিক্ষকগুলি, ওরা ওই মেডিকেল কলেজেরই কি পাস করার পরে নিয়োগ দেয়, বুঝতে পারছো? এটার জন্য বাপসাপ নেই, খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, জঘন্য আচরণ করে, অপমান করে, অপদস্থ, লাঞ্ছিত, মানসিক অত্যাচার সবকিছু করে, বুঝতে পারছো? দেখো তারপরে কি করে ওই মেডিকেল কলেজ, টপ মেডিকেল কলেজ, বেসমেট সিনিয়র বায়াপুরাও হেল্প করে না, বিন্দু পরিমাণ হেল্প করে না, একটু হেল্প করে না, যে কোনো একটা পড়া বুঝিয়ে দিবে, একটু ও একটু মানে ডিপ্রেশন আছে ওকে নিয়ে একটু মানে সাপোর্ট দিবে, করবে না। কেননা এটা হচ্ছে টপ মেডিকেল কলেজ, কেউ চাইবে না ওর থেকে বেশি ভালো পারুক, ওর থেকে পারলে তো ভালো মার্ক পেলে তো ওর আগে চলে যাবে। সবার ভিতরে হিংসা ভরা। আর ঢাকা শহরে যেত যারা ভর্তিছে সবাই ঢাকা শহরের, হাতে গোনা কয়েকজন বাইরের, আর সবাই ঢাকা শহরের। আর ঢাকা শহরের ছেলে মেয়েগুলি এমনি হিংসুটে থাকে, জানোই, বুঝতে পারছো? তো সিনিয়র আপু ভাইয়া আপুরা বলতেছে তুমি এখানে থাইকো না, মাত্র তো ফার্স্ট ইয়ার শুরু, আরো উপরে যত যাবে আরো উপরে জঘন্য অবস্থা। আর এই মেডিকেল কলেজে আটকা, মোটামুটি স্টুডেন্টরা আটকা, বেশ ড্রপও করে দেয়, অনেক খারাপ মানে বাজে ব্যবহারও করে। আর ওরা যে প্রশ্ন করে মারাত্মক কঠিন পর্যায়ে প্রশ্ন করে, আমার গ্রুপে এমবিবি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় 500-র মতো স্টুডেন্ট আছে, ওইখান থেকে ওই মেডিকেল কলেজের প্রশ্ন একটা দিছিল ফিজিওলজি, আমার নিজের দেখে নিজেরই মাথা চক্কর মারছে যে এই লেভেলের স্টুডেন্টদের এই প্রশ্ন কিভাবে করে। আরে ভাই এমবিবিএস এমনকি আইটেমে যে প্রশ্নগুলি ধরে এগুলি এ লেভেলের স্টুডেন্টদের না, বুঝতে পারছো? প্রফেসর দেখবে যে মানে বাইরে সবচেয়ে সহজ প্রশ্নটা ধরবে, এমনকি 1-2টা ধরবে মানে ওই টপিকের ওই অধ্যায়ের। আর যে প্রশ্নগুলি করে মানে ওই মেডিকেল কলেজগুলি, অথচ তোমরা দেখো যে টপ মেডিকেল কলেজ, ঢাকার টপ মেডিকেল কলেজ, এটাতে ভর্তি হবে। এখন ভর্তি হওয়ার পরে যারা এখানে আসে পড়তেছে ওরা বাস্তবতা বুঝে। আর এই মেডিকেল কলেজে কিন্তু 45 থেকে 50 লক্ষ টাকা খরচ যাবে, বুঝতে পারছো? তো এখন আমি সবচেয়ে মেয়ের কাছে অপরাধী কোন জায়গায় জানো? যে ভাই আপনি এমবিবিএস এর বাস্তবতা, ক্যারিয়ার এমনকি চাপ নিয়ে একটা কন্টেন্ট তৈরি করছেন, এটা কেন আপনি
কি মেডিকেল অ্যাডমিশনে ভর্তির সময় কেন এই কন্টেন্টটা তৈরি করেননি? তখন যদি এই কন্টেন্টটা তৈরি করতেন আমি 100% মেডিকেলে ভর্তি হতাম না। যদি জানতাম যে মেডিকেলে প্রত্যেক দিন এত চাপ দেয়, এত পড়া, মানে 40 পেজ করে মুখস্থ করা লাগে, এমনকি এই বাজে ব্যবহার করে, এই বাজে আচরণ করে, এমনকি হুমকি দামকি, এমনকি এসব মানে আচরণ করে, তাহলে ভাই আমি নিজে পড়তাম না। এই মেয়েটা কি পরিমাণ লেখাপড়া করে জানো? 24 ঘন্টা থেকে 20 ঘন্টা শুধু লেখাপড়াই করে, সর্বাত্মক ইফোর্ট দিতেছে। এরপরেও কিন্তু মোটামুটি পারতেছে না যে তা না, পারতেছে, কিন্তু পরিবেশ পরিস্থিতি, এই কলেজ ওর সাথে খারাপ ব্যবহার করতেছে, বুঝতে পারছো? দেখো মেডিকেলে একটা আইটেমের জন্য সর্বোচ্চ 2 ঘন্টা পড়লে এনাফ। যদি তোমার আগামীকাল 2টা আইটেম থাকে, তোমার সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা পড়লে এনাফ। সে জায়গায় এমএ 20 ঘন্টা করে পড়তেছে। এবার বুঝো 2 মাসের মধ্যে একদিনও ক্লাস বাধা দেয়নি, বাসায় যায়নি, ক্লাস বাধা দিলে অবস্থা করুন বানিয়ে দিবে। একদিন বাধা করলে নাকি একদম সবার সামনে অপমানিত করে, একদম মারাত্মক অবস্থা করে, বুঝতে পারছো? এমনকি এত বাজে ব্যবহার করে যেটা বলার ভাষা না। আমি সবকিছু মনে আসতেছে না, প্রশ্ন হলে এটার জন্য বুঝে বলতে পারতেছি না। কিন্তু তোমরা দেখো টপ মেডিকেল কলেজে ভর্তি হবো, টপ ডাক্তার, ভালো সেরা ডাক্তার হয়ে যাবে, বিষয়টা এরকম না রে বাবা। এখানে অনেক ফ্যাক্টর আছে, বুঝতে পারছো? তোমরা যারা ভর্তি হবা, দেখো ও যদি আজকে টপ এই মেডিকেল কলেজে না হয়, যদি অন্য মেডিকেল কলেজে হতো, তাহলে ওর জন্য মেডিকেল কলেজটা পানির মতো সহজ হইতো, বুঝতে পারছো? অন্যান্য গুলিতে এত বাজে ব্যবহার করে না। ও যদি একটু মধ্যম সারি মেডিকেল কলেজ অথবা একটু নতুন টাইপের অথবা শেষের গুলিতে হতো, ওর জন্য মেডিকেল কলেজটা পানি হয়ে যেত, পানির মতো সহজ হইতো, এনজয় করতে পারতো। আরো তো প্রাইভেটে 6000 স্টুডেন্ট পড়তেছে, সবাইকে বাতিল করে দিচ্ছে, মানে ভর্তি বাতিল করে ফেলতেছে, সবাই তো না। কিন্তু ও পরিস্থিতির শিকার হয়ে বাজে আচরণ করতেছে, খারাপ ব্যবহার করতেছে, বিদায় মানসিক টর্চার অত্যাচার করতেছে। এমনকি অবশেষে এই 1 ঘন্টা 36 মিনিটে শেষ পর্যায়ে বলছে, ভাইয়া আমি গতকাল আত্মহত্যা করতে গিয়েছিলাম। এমনকি রুমে সিনিয়র আপুর সাথে থাকে, ফ্যানের সাথে উন্না পেঁচায় গলা মাঝে, মানে যখন বাঁচছে গলা মাঝে লাগাইছে, এই মুহূর্তে সিনিয়র আপু আইসা পড়ছে, তখন দ্রুত কইরা উন্না টন্না ইয়া করে ফেলে ফেলছে। এবার বুঝো কোন কন্ডিশনে, কোন পর্যায়ে থাকলে একজন মানুষ, একজন স্টুডেন্ট আত্মহত্যার দিকে করে। আমরা দেখলাম যে বিগত 15 দিন আগেও কি এক সরকারি মেডিকেল কলেজের কি এক মেয়ে আত্মহত্যা করছে, রংপুর মেডিকেল কলেজের এক ছাত্রী কিন্তু আত্মহত্যা করছে ফার্স্ট প্রফে 3 সাবজেক্টে সাপ্লি আসার পরে। এমনকি কয়েক মাস আগে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের এক ভাইও আত্মহত্যা করছে। সরকারিগুলি তুই আত্মহত্যা করে, আর প্রাইভেটের গুলি এবার বুঝো কি অবস্থা। এই মেয়ে এই অবস্থা কন্ডিশন। ভাই আমি তো নিজের উপর মানে ডিপ্রেশনের ইমিউন পর্যায়ে চলে গেছে, এখন ওর নিজের কন্ট্রোল নিজের উপর নাই, বুঝতে পারছো? কিন্তু পরিবারের সাথে শেয়ার করছে, মা বাবার সাথে, তখন মা বাবা সাপোর্ট করছে বিদায় এখন ডিপ্রেশন থেকে মুক্ত হয়েছে। মা বলছে তুমি না পারলে, অসুস্থ হয়েছে, চোখের পাওয়ার কমে গেছে, বুঝতো? মেয়ের চোখের পাওয়ার মারাত্মক পর্যায়ে কমে গেছে, অসুস্থ হয়েছে, ঘুম নাই, 1-2 ঘন্টা ঘুম হয়। তো মা সাপোর্ট দিছে, মা তো মা বলছে তুমি যদি কষ্ট হয়ে যায়, শারীরিক মানে সমস্যা, তাহলে আইসা পড়ো, সমস্যা নাই। এই কথাটা থেকে ও 50% ডিপ্রেশন মুক্ত হয়েছে, নাহলে অলরেডি আত্মহত্যা কিন্তু করে ফেলে, বুঝতে পারছো? আর আমিও যা যা সমস্যার সমাধান আছে, আমি যেহেতু এটা সমাধান করতে পারছি না, মনে হয় কোনোভাবে হবে, বুঝতে পারছো? তো দেখো মেডিকেলেই পড়তে হবে, ডাক্তারি হতে হবে। আমার আগে সবার আগে জীবন দরকার। 13 লক্ষ টাকা দিছে, যাক টাকা বেঁচে থাকলে কত আসবে যাবে, বুঝতে পারছো? কিন্তু এই যে দেখো একটা জীবন, কিন্তু ওর জীবন কিন্তু চলে লাগেছিল আত্মহত্যার, কিন্তু একদম পাখার মধ্যে পাখাটা অন করে মানে ইয়া করলে কিন্তু শেষ, জুল্লা গেলে কিন্তু শেষ ছিল, জীবনটা এখানে শেষ হয়ে যেত। দেখো গত কয়েক মাস আগে কিন্তু ঢাকার একটা টপ মেডিকেল কলেজের একটা ছাত্র আত্মহত্যা করছে, 2nd ইয়ারের, বুঝতে পারছো? এই অবস্থা। তো এই মেয়ের কিন্তু চরম পর্যায়ে ব্রিলিয়েন্ট বলা যায়, মেধাবী বলা যায়। এক ফার্স্ট টাইমার মেধাবী না বললে কি 5500তম সিরিয়ালে আসে। ওদের মেধাগোটা সম্পর্কে জানে না, জানলে মেধাগোটা আবেদন করলে ফ্রিতে পড়ার সুযোগ পেতো, বুঝতে পারছো? আমার অন্যান্য যে শত শত স্টুডেন্টদের মতো। তো পরিস্থিতি সবই ঠিক ছিল, মেডিকেল কিন্তু এত কঠিন না, মেডিকেল কিন্তু একদম ইজি। কিন্তু ওর পরিস্থিতি, এই কলেজ, এই পরিবেশ, এই টপ টাইটেল, এই কলেজগুলো ওকে কি এই পরিস্থিতির মানে উপর মানে পরিস্থিতি খারাপ বানিয়ে ফেলছে, না কিন্তু সব ঠিকঠাক ছিল। একটু সাপোর্ট দিলে কিন্তু ও মেডিকেলটা হাল ধরে রাখতে পারতো, এমনকি ডাক্তারে যেতে পারতো। দেখো মেডিকেল এত কষ্ট করে এখান থেকে পড়ার পরে এখানে 50 লক্ষ টাকার মতো খরচ যাবে। এখান থেকে বেরোয়ার পরেও কত বেতন, কত 20 থেকে 30 হাজার টাকা, যদি ঢাকা শহরের মধ্যে জব টপ করে। এই যে এই মেডিকেল কলেজে যারা টিউটর শিক্ষক, বেস শিক্ষক, ওদের বেতন 20 থেকে 25 হাজার টাকা। অথচ ওরাই এই মেডিকেল কলেজ থেকে 50 লক্ষ টাকা দিয়ে খরচ করে পড়ছে। একজন ডাক্তার এত কষ্ট করে, এত পরিশ্রম কইরা ইয়া করার পরে নাই সম্মানও নাই, সম্মানীয় নাই। নোট করো সবাই, এই কথাটা নোট করো। মেডিকেলে যে পরিমাণ পরিশ্রম করা হয়, এই পরিশ্রমটা যদি তুমি অন্য জগতের সবচেয়ে নিকৃষ্ট একটা সাবজেক্ট নিয়ে যদি তুমি পড়ো, এমনকি ওই সাবজেক্টে 4 বছর অনার্স করা লাগে, যদি তুমি এই ইফোর্টটা যদি ওই সাবজেক্টে দাও, তাহলে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ সেরা কিছু করতে পারবা, শিওর থাকো।
টাকা বলো, সম্মান বলো, সম্মানী বলো, বিসিএস এর শ্রেষ্ঠ পর্যায়ে তুমি কি টপ করতে পারবা, এটা শিওর থাকো। এমনকি যে কোনো ওই সাবজেক্টের জন্য তুমি সেরা কিছু করতে পারবা, এটা শিওর, এটা নোট করে রাখো। মেডিকেলের যে ইফোর্টটা, যে পরিশ্রমটা, যে কষ্টটা করা হয়, এই ইফোর্টটা যদি অন্য পেশায়, অন্য ক্ষেত্রে, অন্য ক্যারিয়ারে যদি দেওয়া হয়, এটা নোট করে রাখো। এটা সত্য, বাস্তব। বুঝতে পারছো? দেখো, কালকে রাত্রের নিউজ আমার ফেসবুক আইডিতে আমি পোস্ট করছি অনেকগুলি। আমাদের নরসিংদীর নরসিংদীতে এই হেমন্ত দশার মোড়ে কি এক হসপিটালে, প্রাইভেট হসপিটালে টনসিলের অপারেশন করা হয়েছে। বুঝতে পারছো? কেয়ার হসপিটালে, এই লাইফ কেয়ার হসপিটালে। তো আমাদের এই রায়পুরা এলাকার এক মেয়ে রাহামনির টনসিলের অপারেশন করা হয়েছে, এমনকি অবশেষে মারা গেছে। এখন দোষ দিয়েছে ডাক্তারের উপর। এখন যে ডাক্তার তন্ময়, এমনকি আরেকজন ডাক্তার আছে, ওই দুজন ডাক্তার, এমনকি ডাক্তার তন্ময় নরসিংদীর অন্যতম সেরা একজন ডাক্তার, এমনকি উনি বিসিএস ক্যাডার, এমনকি নরসিংদী জেলা হসপিটালের ডাক্তার। তো উনার উপর কিন্তু আর কোনো ডাক্তার নাই এই টনসিল অপারেশন অথবা নাক কান গলার। তো এমনকি যে অ্যানেস্থেশিয়া যে ডাক্তার ছিল, উনিও ভালো মানে একজন ডাক্তার। এখন পেশেন্ট মারা গেছে, এই রাহামনি মারা গেছে অ্যানেস্থেশিয়ার ইফেক্ট অথবা যে কোনো কারণে হোক। এখন ডাক্তার মারা যাওয়ার পরে দুনো ডাক্তার কিন্তু মাইট দূর চরম পর্যায়ে করা হয়েছে, আত্মীয় স্বজন নিয়ে মাইট দূর করা হয়েছে। এখন অবশ্যই পুলিশের হেফাজতে আছে। দেখো, উনি একজন সেরা ডাক্তার। দেখো, টনসিলের অপারেশনে মৃত্যু ঘটে স্বাভাবিক। বুঝতে পারছো? মরণ হয়, মৃত্যু ঘটে, এটা স্বাভাবিক। বুঝতে পারছো? টনসিলে হয়তো এখানে অ্যানেস্থেশিয়া মেডিসিনে কোনো সমস্যা ছিল অথবা কোনো না কোনো সমস্যা ছিল, এটা ইনভেস্টিগেশন করলে তো যাচাই বাছাই করলে বের হওয়া হবে। কোনো ডাক্তারকে চাই ইচ্ছা করে পেশেন্ট মেরে ফেলতে চাই? বুঝতে পারছো? এই যে ডাক্তার এত বছর বিসিএস দিয়া, ক্যাডার হইয়া, এমবিবিএস ডাক্তার হইয়া, ডিগ্রি অর্জন করে এফসিবিএস দিয়া এত বড় ডাক্তার হওয়ার পরেও কেয়ার করতে গিয়ে এখন মাইর খাওয়া হচ্ছে, জেলে ভরা হচ্ছে। ডাক্তারদের বাংলাদেশে করুণ অবস্থা। কিছু না হলে ডাক্তার ভালো না, ভুয়া ডাক্তার, ভুল চিকিৎসা, বিষয়টা ওই রকম না। কোথায় ডাক্তারদের সম্মানও নাই, কোনোটাই নাই বাংলাদেশে। বাংলাদেশে ডাক্তারের ক্যারিয়ার করাটা খুবই কঠিন হয়ে গেছে বর্তমানে। বুঝতে পারছো? তো যাই হোক, তো বিষয়টা হলো যে তোমরা পরের সেশনে যারা ভর্তি হবা, একটু যাচাই বাছাই করে ভর্তি হবা। বুঝছো? তুমি আরেকটা বিষয়, মেডিকেলে প্রচুর মুখস্থ। বুঝতে পারছো? মেডিকেলে প্রচুর মুখস্থ, কিন্তু এইসব টপ মেডিকেল কলেজগুলি খুবই ফাইজলামি করে। দেখো, ইব্রাহিম মেডিকেল কলেজ বাংলাদেশের টপ মেডিকেল কলেজ। ওনারা নিজেরা লিস্টের মধ্যে লিখেছে এই গাইডগুলি কিনবা, অথচ এইসব মেডিকেল কলেজগুলি গাইড কথা শুনতেই পারে না। গাইড শুনলে নাকি আরো ইচ্ছা করে আরো কয়েকটা আইটেম অগ্রিম পেন্ডিং দিয়া দেয়, এই অবস্থা। অথচ ইব্রাহিম মেডিকেল কলেজ কিন্তু বাংলাদেশের টপ মেডিকেল কলেজের মধ্যে অন্যতম একটা। এই ইব্রাহিম বারডেম মেডিকেল কলেজ যদি গাইডের কথা লেখা বলা হয় যে গাইড পড়তে হবে, এই গাইডগুলি কিনবা, সেখানে এই মেডিকেলটা এই ভাবসাব কেন ধরে? ভাগ্যিস, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এই মেডিকেল কলেজ থেকে মাইগ্রেশন করে আমার অজস্র স্টুডেন্ট চলে গিয়েছিল। আমি নিজে মাইগ্রেশন করে দিয়েছিলাম, মানে আবেদনটা। ওরা বারডেমে চলে গেছে এই মেডিকেল কলেজ থেকে। বুঝতে পারছো? এই অবস্থা ইব্রাহিম মেডিকেল কলেজে চলে গেছে, এমনকি অনেকের মাইগ্রেশন হয়নি, পরিবর্তন হয়নি। বারডেম মেডিকেল কলেজ টপের মধ্যে অন্যতম, কিন্তু ওরা এত খারাপ ব্যবহার করে না, মোটামুটি ভালো আছে। বারডেমের কি স্যারম্যানরা অনেক রেসিনি, এবং কি ওইখানে আমরা একদিন আরএফ স্টেশনে ট্রেনিং করছিলাম, অনেক ভালো। কিন্তু এই যে এই মেডিকেল কলেজের যে ব্যবহারগুলি করছে, এগুলি জঘন্য অবস্থা। আমি সবগুলি ঘটনা বলতে পারছি না, 1 ঘন্টা 37 মিনিটে আমি সব ঘটনাই শুনছি, ওইখানে আরো কি কি হয়। বুঝতে পারছো? সিনিয়ররা পর্যন্ত বলতেছে যে আরো উপরে উঠলে আরো সমস্যা, তুমি এর চেয়ে চললে যাও, এখানে থাকা মানে। এমনকি প্রত্যেক বেস থেকে কয়েকজন করে আটকে রাখে, একদম মানে বেস ড্রপ করে দেয় 1 বছর করে। তো এই তোমাদের কাছ থেকে দেখে দিলাম, এই যে টপ বলো, এটা আসলে কিছুই না। এই যত ভালো মেডিকেল কলেজ দেখবে এত চাপ, এত ফালতু, মানে চাপ দেয়, ফালতু প্যারা দেয়, এমনকি খারাপ ব্যবহার করে। এটা খারাপ ব্যবহার করেন না, সাপোর্ট দেন। এমনকি সাপোর্ট দিলে কিন্তু ও একজন ডাক্তার হতে পারে। কিন্তু আপনাদের এই ব্যবহার করে না, মেডিকেল পড়া কিন্তু এত কঠিন না। পড়ার কারণে কিন্তু ডিপ্রেশনে যায় না, ডিপ্রেশনে যায় এসব খারাপ আচরণের জন্য, খারাপ ব্যবহারের জন্য। এমনকি অলরেডি আমার কয়েকজন স্টুডেন্ট ঢাকার আরেকটা টপ মেডিকেল কলেজ, টপ 5টা মেডিকেল কলেজের মধ্যে অন্যতম একটা, ওই মেডিকেল কলেজে ওই মেধা গোটা চান্স পেয়েছে। এমনকি অবশেষে চাপ সহ্য করতে না পারে সাইডা দিছে, বাসা চলে আসে, সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে আসে, সেকেন্ড টাইম প্রস্তুতি সরকারিতে ট্রাই করবে। আরো অনেক স্টুডেন্ট আমাকে ছাত্রছাত্রী নক দিছে, ভাই ইমন পারতাছি না, বাসা চলে গেছে, অনেকে আরো চেষ্টা করতেছে, অনেকে একদম সাইডা দিছে, অনেকে হয়েছে অন্যান্য জায়গায় ভর্তি হয়ে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। এটা কিসের কারণে? পড়ার কারণে? এটা হচ্ছে ওদের পরিবেশের পরিস্থিতির কারণে এরকম শিকার হচ্ছে। তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।